পরিকল্পনা, ষড়যন্ত্র ও সংখ্যালঘু নির্যাতন। বর্তমান বাংলাদেশে সংখ্যালঘুদের উপর পরিকল্পিতভাবে নির্যাতন ও হামলা করা হয়, তার আরেকটি ভয়ঙ্কর উদাহরণ হলো কুমিল্লার মুরাদনগরের ঘটনাটি। সবচেয়ে বড় ব্যাপার, নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয়ে সেই নারীটি যখন মুরাদনগর থানায় মামলা করে এবং সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, ঠিক তখন একটা গোষ্ঠী মুরাদনগরের এই ঘটনাটিকে পরকীয়া বলে প্রচার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। শুধু তাই নয়, বিভিন্ন গোষ্ঠীর চাপে সেই ভুক্তভোগী নারীটি দায়ের করা মামলাটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছিল। যদিও পরবর্তীতে দেশের সংখ্যালঘু প্রতিনিধিরা সেই নারীটির পাশে দাঁড়ালে তিনি নতুন আরেকটি মামলা দায়ের সহ সর্বমোট 2টি মামলা দায়ের করেছেন মুরাদনগর থানায়। এটা হলো উনি মামলা নাকি প্রত্যাহার করে নেবেন, এই বিষয়ে এই জন্য আপনার এখানে এই ধরনের কোনো সংবাদ সে আমাকে জানায়নি, আমরা পাইনি। না হলে আজকে সে কেন মামলা করবে? এই জিনিসটা আসলে আমরা সকাল থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন মিডিয়াগুলো প্রচার করছে যে সে মামলা প্রত্যাহার করে নেবে, তার ওর সম্পর্কে কোনো অভিযোগ নাই। এই ব্যাপারে কি সে কি আপনার কাছে কোনো কিছু প্রকাশ করে? না, সে কোনো কিছু প্রকাশ করে নাই, বরং সে আরেকটা মামলা করে। বাংলাদেশের তদন্তে থাকা বাংলাদেশ পুলিশ ও ডিবি কর্মকর্তারা বলছেন, এখানে পরকীয়ার কোনো প্রমাণ তারা পাননি। তারা জানান, সেদিন একই সাথে 2টি মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রথমটি ধর্ষণ ও অপরটি নারকীয় পাশবিক নির্যাতন। ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ অভিযুক্ত প্রধান আসামি ফজর আলী সহ যারা ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, তাদের 4 জনকে গ্রেপ্তার করেছে। আমাদের আজকের এই রিপোর্টে আমরা মুরাদনগরের ঘটনাটির বিস্তারিত জানার চেষ্টা করব। ঘটনাটি বৃহস্পতিবার 26 জুন 2025 সালে ঘটলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার 2 দিন পরে। সেই ভুক্তভোগী নারীটি মূলত সেই ঘটনার 15 দিন পূর্বে তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিযুক্ত ফজর আলীর সাথে তার কোনো ধরনের সম্পর্ক ছিল না, তবে তার মা ফজর আলীর কাছ থেকে মাসিক 4000 টাকা সুদে 50,000 টাকা নিয়েছিল, যার কারণে সেই টাকার জন্য ফজর আলী মাঝে মধ্যেই তাদের বাড়িতে আসতো। ঘটনার দিন অভিযুক্ত ফজর আলী জোরপূর্বক ঘরের দরজা ভেঙে সেই হিন্দু নারীটিকে ধর্ষণ করে, আর তারপরেই সেই ঘরে অস্ত্রসহ প্রবেশ করে আরও প্রায় 8 থেকে 10 জন। তারা ভিতরে প্রবেশ করেই লাঠি, শাবল সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে ধর্ষণের শিকার হওয়া সেই নারী ও অভিযুক্ত ফজর আলীর উপর। একই সাথে মোবাইলে ভিডিও ধারণের পাশাপাশি শ্লীলতাহানি করে সেই নারীর সাথে। ঘটনার তদন্ত করে জানা যায় যে সেই নারীকে দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছিল ফজর আলী ও তার ভাই শাহপরাণ, যার কারণে এর আগে গ্রামে সালিশ হয়, আর সেই সালিশে ফজর আলী শাহপরাণকে মারধর করে। এরপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ফজর আলীর বিরুদ্ধে পরিকল্পনা শুরু করে শাহপরাণ। 26 তারিখ যখন ফজর আলী জোরপূর্বক ধর্ষণ করে সেই ভুক্তভোগী নারীকে, তখন শাহপরাণ তার সাথে আরও 8 থেকে 9 জনকে সাথে নিয়ে ফজর আলী ও ওই নারীকে মারধরের পাশাপাশি মোবাইলে ভিডিও ধারণ করে তা পরকীয়া বলে প্রচার করা শুরু করে। সামাজিক মাধ্যমে সেই ভিডিওটি ছড়িয়ে পড়লে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়। নিজ বাড়িতেও নিরাপদ নয় বলে অভিযোগ করেন দেশের সংখ্যালঘুরা। একই সাথে দেশে চলমান ভয়াবহ সংখ্যালঘু নির্যাতনগুলোকে স্বীকার করে কেন সরকার এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না, কিংবা কেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বাংলাদেশের সংখ্যালঘুদের। তারা দাবি করেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করার কারণে দেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো আরও বেড়ে যাচ্ছে। অনতিবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি, সংখ্যালঘুদের 8 দফা বাস্তবায়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও ফজর আলী সহ যে সকল সন্ত্রাসী মুরাদনগরের ঘটনার সাথে জড়িত, তাদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বকুল চন্দ্র বর্মন, ভয়েস অফ মাইনরিটিস।